আজকে পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের সহজ পাঠ দ্বিতীয় ভাগ থেকে। তার তৃতীয় পাঠ অংশে আমরা দেখতে পাচ্ছি উয়ায় গয় দিয়ে শব্দ রয়েছে এবং সেইগুলো দিয়ে বাক্য রচনা করা হয়েছে। এই পাঠটিতে ছবিটা থেকেই বোঝা যাচ্ছে এটা হলো জঙ্গল সাফ করার জন্যে পাড়ার ছেলেরা মিলে যাচ্ছে, সেই নিয়ে একটা ছোট্ট রচনা। এটা থেকে পরিবেশকে চারিপাশটাকে কীভাবে পরিচ্ছন্ন রাখতে হয় বাচ্চারা শিখতে পারবে, যেটা আমাদের বহুদিন আগেই রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়ে দিয়ে গেছেন এই সহজ পাঠের মাধ্যমে, যেটা ছোটদের আস্তে আস্তে চরিত্র গঠনে কাজে লাগে। আচ্ছা, ছোট পাঠটি পড়ি। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন। সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবুও এখুনি আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। সিঙ্গি, তুমি দৌড়ে যাও তো, অনঙ্গ দাদাকে ধরো। মোটর গাড়িতে তাদের আনবেন, সঙ্গে নিতে হবে কুড়ুল, কোদাল, ঝাঁটা, ঝুড়ি, আর নেব ভিঙ্গি ম্যাথরকে। এবার পঙ্গপাল এসে বড় ক্ষতি করেছে। ক্ষিতিবাবুর খেতে একটি ঘাস নেই। অক্ষয়বাবুর বাগানে কপির পাতাগুলো খেয়ে সাঙ্গ করে দিয়েছে। পঙ্গপাল না তাড়াতে পারলে এবার কাজে ভঙ্গ দিতে হবে। ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন। এই পাঠে উয়ায় গয় দিয়ে যে শব্দগুলি রয়েছে সেগুলি হলো মঙ্গলবার, জঙ্গল, দঙ্গল, তারপর রঙ্গলাল বাবু, বঙ্গবাবু, অনঙ্গ, সঙ্গে, এইভাবে অনেকগুলি রয়েছে। এছাড়াও রয়েছে সিঙ্গি, ভিঙ্গি, পঙ্গপাল, সাঙ্গ, ইঙ্গিত। এছাড়াও আমরা কয় মূর্ধন্য ষ দেখতে পাচ্ছি, এখানে তিনটি রয়েছে। এই যে ক্ষতি, ক্ষিতিবাবু, অক্ষয়বাবু, এইগুলো দিয়ে শব্দ তৈরি হয়েছে। এই পাঠ থেকে আমরা একটা ছোট্ট ধারণা পাই যে জঙ্গল সাফ করতে গেলে কী কী নিয়ে যেতে হয়। এটা থেকে ছোট্ট প্রশ্ন আসতে পারে। কুড়ুল, কোদাল, ঝুড়ি, ঝাঁটা, ঝুড়ি, এগুলো আমরা জঙ্গল সাফ করার কাজে লাগে। এছাড়া কোন পোকা এসছে না পঙ্গপাল। পঙ্গপাল কি ক্ষতি করেছে? ক্ষিতিবাবুর বাগানের কোনো সব ঘাস খেয়ে ফেলেছে। অক্ষয়বাবুর বাগানে ভীষণভাবে নষ্ট করে দিয়েছে। আর কে বলেছেন যে কিছু দান করবেন পঙ্গপাল তাড়ানোর কাজে? না ঈশানবাবু। এইভাবে আমরা চারপাশে পরিবেশকে কিভাবে পরিষ্কার রাখতে হয়। তারপর এই পঙ্গপাল আমরা ছোটরা তো কোনো দিন দেখেইনি এখনও, আর দেখা দরকারও নেই। ভীষণ রকম ক্ষতিকর এক ধরনের পোকা, দলে দলে এসে সমস্ত শস্য খেয়ে ফেলে। হ্যাঁ, বহুদিন আগে এরকম দলে দলে এসেছিল, সেই নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন এখানে, সেটা ছোটরা এখানে রচনা থেকেই জানতে পারবে। আর এই যে চারপাশের পরিবেশ, জঙ্গল, তারপর গ্রাম, শহর, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নিজেদেরকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হয়, এটাও শিখতে পারবে এই পাঠ থেকে। এরপর পড়ছি চতুর্থ পাঠ। চতুর্থ পাঠে দন্তের নয় দয় দিয়ে শব্দ রয়েছে। দন্তের নয় দয় দিয়ে অনেকগুলি শব্দ এখানে রয়েছে, পাঠ রাখা হয়েছে এবং সেগুলো দিয়ে বাক্য রচনা করা হয়েছে। সুন্দর, দন্তের নয় দয়, তারপর আকন্দ, কুন্দফুল, ইন্দু, চন্দননগর। এই পাঠটি পড়ি। ছবিটি দেখো কি সুন্দর, মালা গাঁথছে। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। দেখো যেন নিন্দা না হয়।
ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো, তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে তার তোরঙ্গ যেন রাখে, ঘর বন্ধ যেন না থাকে। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও, দীনবন্ধুকে রেখো পাশের ঘরে। তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন, তাকে অন্য ঘরে রাখতে হবে। বিন্দুকে বলে মালা চন্দন তৈরি রাখা চাই। বন্দে মাতরম গান নন্দী জানে তো, সেই অন্ধ গায়ককেও ডেকেও নে, সে মন্দ গায় না। দেখো কি সুন্দর ছবিটা আঁকা, নন্দলাল বসুর আঁকা। গরুকে নিয়ে যাচ্ছে চাষি। এই যে এই পাঠটিতে আমরা দন্তের নয় দয় দিয়ে যে শব্দগুলো পাচ্ছি সেগুলো হলো চন্দননগর, আনন্দবাবু, ইন্দু, সুন্দর, কুন্দ, আকন্দ, তারপর বিন্দু, বন্দে মাতরম, নন্দী, মন্দ। আরও কতগুলো দন্তের নয় ধয় দিয়ে আমরা শব্দ পাচ্ছি। দন্তের নয় দয় যেমন এগুলো রয়েছে আগেরগুলো, তেমনি এগুলো দেখো দন্তের নয় ধয়। দন্তের নয় দয় দিয়ে যেমন বন্দে মাতরম এগুলো রয়েছে, নন্দী এগুলো রয়েছে, এখানে দন্তের নয় ধয় দিয়ে রয়েছে বন্ধ, ব দন্তের নয় ধয়, গ দন্তের নয় ধয়, একই পরপর দ ধ, বন্ধু দীনবন্ধু, ব দন্তের নয় ধয় হস্য, সিন্ধু দন্তের নয় ধয় হস্য। এইভাবে আমরা দন্তের নয় দয় দিয়ে যেমন শব্দ শিখলাম, দন্তের নয় ধয় দিয়েও শব্দ শিখলাম। এই পাঠটির পর আমরা চলে আসছি পঞ্চম পাঠ। এখানে রেফের দেয়া শব্দ, রেফ দিয়ে শব্দ তৈরি হচ্ছে। এটা তো আর ছোটরা আগে দেখোনি, এইটা রেফ দিয়ে শব্দগুলো আমরা এখান থেকে পাচ্ছি। দেখো রয়েছে বর্ষা, গরমি, গর্জন, আরও কর্ণফুলী নদী, সর্ষে ক্ষেত, সর্ষে, দুর্গা, দুর্গানাথের, দরমা। পাঠটা পড়ি, ছবিটা দেখো, গরুর বাছুর দুধ খাচ্ছে। ছবিটা সুন্দর না? একটা কুঁড়ে ঘরের সামনে এখানে গরুকে খেতে দেওয়া হয়েছে আর এই বাছুরটা দুধ খাচ্ছে। এটা কুঁড়ে ঘরের সামনে এই যে একটা তুলসী মঞ্চ রয়েছে, একে বলে তুলসী মঞ্চ, তার নিচটা দেখা যাচ্ছে। পাঠটা পড়ি। বর্ষা নেমেছে, গরমি আর নেই। গরমি মানে কি বলতো? গরম। সেটাকেই আগেকার দিনে এই কথাটা চালু ছিল, গরমি নেই। এখনও গ্রামাঞ্চলে বলে লোকে, আমরা হয়তো বলি না। ওই গরম থেকেই গরমি কথাটা এসছে। বর্ষা নেমেছে, গরমি আর নেই। থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে। শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। কর্ণফুলী নদীতে বন্যা দেখা দিয়েছে, সর্ষে ক্ষেত ডুবিয়ে দিলে। দুর্গানাথের আঙিনায় জল উঠেছে, তার দরমার বেড়া ভেঙে গেল। বেচারা গরুগুলোর বড় দুর্গতি, এক হাঁটু পাঁকে দাঁড়িয়ে আছে। চাষিদের কাজকর্ম সব বন্ধ, ঘরে ঘরে সর্দি কাশি। কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন, সঙ্গে তাঁর আরদালি তুর্কি মিয়া। গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হলো, পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে। এই পাঠে যে রেপ দিয়ে শব্দগুলো, তার মধ্যে রয়েছে বর্ষা, গরমি, তারপর কর্ণফুলী, সর্ষে ক্ষেত, দরমা, তারপর দুর্গানাথ,
এছাড়াও রয়েছে দরমা, দুর্গতি, সর্দি, কর্তাবাবু, বর্ষাতি। এই যে পাঠটা, এই থেকে যে ছোট প্রশ্ন উত্তর আসতে পারে সেটা হলো, কোথায় ঝর্ণার জল বেড়ে উঠল? তার উত্তর হবে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল। কোথায় বন্যা দেখা দিয়েছে? কর্ণফুলী নদীতে। কার আঙিনায় জল উঠেছে? দুর্গানাথের আঙিনায় জল উঠেছে। কর্তাবাবু কি পরে বর্ষায় চলেছেন? কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। কর্তাবাবুর আর্দালির নাম কি? কর্তাবাবুর আর্দালির নাম তুর্কি মিয়া। গর্তগুলো কি ভরে গিয়েছে? গর্তগুলো সব ভরে গিয়েছে ব্যাঙের বাসায়। এইভাবে আমরা ছোট ছোট প্রশ্ন এই পাঠগুলো থেকে পাচ্ছি। আর পাচ্ছি বিভিন্ন যুক্ত বর্ণ, এছাড়া ব্যঞ্জন বর্ণ, বিভিন্ন রকম যে নতুন নতুন আমরা ভাষা শিখছি, বাংলা ভাষার শব্দ শিখছি, সেইগুলো আমরা পাচ্ছি। কোথাও দন্তের নয় দয়, কোথাও উয়ায় গয়, কোথায় রেপ দিয়ে, এইভাবে আমরা একটা একটা করে শব্দ এইভাবে আমরা আস্তে আস্তে বিভিন্ন পাঠে, সহজ পাঠে শিখছি, যেগুলোকে আমরা বড় হয়ে দেখি, বড় বয়সে আমরা খুব অবাক হয়ে দেখি। এইসব আমরা সবসময় যেগুলো কথা বলি, সেইগুলোকে কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর জড়ো করে এক একটা পাঠ তৈরি করেছেন, এবং আমাদের সেই সঙ্গে চারপাশের পরিবেশ, গ্রাম, আমাদের সমাজ সব কিছু মাথায় রেখে ছোট ছোট পাঠ বাচ্চাদের উপযোগী করে তিনি সহজ পাঠে লিখেছেন। এইভাবে আমরা শিখে গেলাম শব্দগুলো। এইবার আমরা একটা ছোট্ট না, মোটামুটি একটা মাঝারি সাইজের কবিতা এখানে রয়েছে, সেটা আমরা পড়লে খুব ভালো লাগবে শুনতেও। আর কবিতাগুলো মুখস্থ করে যখন বলবে, সবাই তো শুনে অবাক হয়ে যাবে যে তোমরা কেমন ছোট সুন্দর সুন্দর কবিতা শিখে ফেলেছো রবীন্দ্রনাথ ঠাকুরের। আবৃত্তি করলে তো আরও ভালো লাগবে। ওইখানে মা পুকুর পাড়ে, জিওল গাছের বেড়ার ধারে, কোথায় হব বনবাসী, কেউ কোথাও নেই। ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুঁড়ে, শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই। বাঘ ভাল্লুক অনেক আছে, আসবে না কেউ তোমার কাছে। দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে, রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উঁকি আড়ে আড়ে, দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে। আঁচল এতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দাঁড়ে, অমনি যত বনের হরিণ আসবে সারে সারে। শিংগুলি সব আঁকা বাঁকা, গায়েতে দাগ চাকা চাকা, লুটিয়ে তারা পড়বে ভুঁয়ে পায়ের কাছে এসে। ওরা সবাই আমায় বোঝে, করবে না ভয় একটুও যে, হাত বুলিয়ে দেব গায়ে, বসবে কাছে ঘেঁষে। ফলসা বনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে, ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে। শালিকরা সব মিছি লাগিয়ে দেবে কিচিমিচি, কাঠবেড়ালি লেজটি তুলে হাত থেকে ধান খাবে। কি সুন্দর না কবিতাটা? যখন তোমরা আধো আধো গলায়, তোমরা তো ছোট বাচ্চা তো, হ্যাঁ, তোমাদের গলায়, তোমাদের কণ্ঠে কবিতাগুলো খুব সুন্দর লাগবে, সব মুখস্থ করে ফেলবে। আর এইবার দেখো, এটা তো গেল, পঞ্চম পাঠ অবধি আমরা পড়েছি। এইবার ষষ্ঠ পাঠে কি রয়েছে দেখো। ষষ্ঠ পাঠে রয়েছে দন্তের শয়ের রফলা, রফলা দেওয়া শব্দ, সবই রফলা। উশ্রী বজ্র, তারপর আর কি রয়েছে, বিশ্রী, হ্যাঁ, আরও আছে অবিশ্রান্ত, যাত্রা, ছাত্র,
এইভাবে ফলা দেওয়ার শব্দ। দেখেছি আমরা, রেপ আগে পড়লাম, এইবার এসে গেল তলায় ফলা। এ যেমনভাবে আমরা লিখি, সেই এর অর্ধেকটা, ওপরটা নয়, তলার দিকটা বিভিন্ন বর্ণের তলায় সঙ্গে যুক্ত হয়ে গিয়ে উচ্চারণটা এসে যাচ্ছে। উশ্রী, বজ্র, এইভাবে আসছে। স্রোত হচ্ছে তো, সাঁতরাগাছি, সাঁতরা, উশ্রী, শ্রান্ত, সা, এই যে রটা এইভাবে নিচে এসে পড়ছে। এটা একটা ভালো বৃষ্টির উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাওয়ার গল্প। পড়ি, তোমরা শোনো আগে। উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব। দিনটা বড় বিশ্রী। শুনছো বজ্রের শব্দ? শ্রাবণ মাসের বাদলা। উশ্রীতে বান নেমেছে। বান মানে কি বলো তো? বন্যা হয়ে গেছে। জল একবারে মানে দূর দূর করে উদ্দাম স্রোতে বইছে। জলের স্রোত বড় দুরন্ত, অবিশ্রান্ত ছুটে চলেছে। অনন্ত, এসো একসঙ্গে যাত্রা করা যাক। আমাদের 2 দিন মাত্র ছুটি। কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, কেউ বা গেছে আত্রাই। ত্রিবেণী আত্রাই দুটো জায়গা। সাঁতরাগাছির কান্তি মিত্র যাবে আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণায়। শান্তা কি যেতে পারবে? সে হয়তো শ্রান্ত হয়ে পড়বে। পথে যদি জল নামে, মিশ্রদের বাড়ি আশ্রয় নেব। সঙ্গে খাবার আছে তো? সন্দেশ আছে, পান্তুয়া আছে, বোঁদে আছে। আমাদের কান্ত চাকর শীঘ্র কিছু খেয়ে নিক, তার খাবার আগ্রহ দেখিনে। সে ভোরের বেলায় পান্তা ভাত খেয়ে বেরিয়েছে। তার বোন খান্তমণি তাকে খাইয়ে দিলে। এখান থেকে যদি ছোট্ট প্রশ্ন করা যায়, যার উত্তর হবে কলেজের ছাত্রেরা কোথায় গেছে, বলতে হবে কলেজের ছাত্রেরা গেছে ত্রিবেণী, বা কেউ বা গেছে আত্রাই। এবার সাঁতরাগাছির কান্তি মিত্র আমাদের সঙ্গে কোথায় যাবে? সাঁতরাগাছির কান্তি মিত্র আমাদের সঙ্গে উশ্রীর ঝর্ণা দেখতে যাবে। কান্ত চাকরকে তার বোন খান্তামণি কি খাইয়েছে ভোরের বেলায়? তাকে কান্ত চাকরকে তার বোন খান্তমণি পান্তা ভাত ভোরের বেলায় খাইয়ে দিয়েছে। কান্ত চাকরের বোনের নাম কি যদি জিজ্ঞেস করে, বলতে হবে কান্ত চাকরের বোনের নাম খান্তমণি। এইভাবে ছোট ছোট প্রশ্ন এখান থেকে এলো। এইবার দেখো, সপ্তম পাঠের ছবিতে কিসের ছবি? এগুলো কি? এগুলো বড় বড় মাছ, ছোট মাছও রয়েছে। সপ্তম পাঠে রফলা, ওই শ্রীষ, ওখানে যেমন আগেরটায় রফলা ছিল, এখানেও একটা পাচ্ছি আমরা, শ্রীষ একজনের নাম। এইখানে আমরা পাচ্ছি সপ্তম পাঠে দন্তে শয়তয়। এই দেখো, পেস্তা, তারপর আর কি আছে, রাস্তা, তারপর এরকম আরও অনেকগুলো এর ওখানে পাবো আমরা। গল্প পাঠটা পড়লে আমরা একটা একটা করে আরও দন্তের শয়তয় পেয়ে যাব। পড়ি। শ্রীষকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই, আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। এখানে কিন্তু দারুণ দারুণ খাবারের কথা লিখেছে রবীন্দ্রনাথ। দোকানের রাস্তা সে জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও, রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা করা দরকার। মনে রেখো, কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো,
ক্লান্ত হয়ে পড়বে যে। সপ্তম পাঠে এই যে ছবি দিয়েছে, কাতলা মাছের ছবি দিয়েছে, নিচে কাতলা মাছের কথা বলেছে না। এছাড়াও কত ভালো ভালো খাবার দেখো, খাস্তা কচুরি, পেস্তা বাদাম, আর কি রয়েছে, হ্যাঁ আলু নেওয়া হচ্ছে, আলু দিয়ে নিশ্চয়ই রান্না হবে। আর কি, কোথায় রান্না হবে? এই পাটে রান্না হবে রাস্তায়। রাস্তায় রাঁধতে গেলে কি কি লাগবে, যদি কোথাও রাস্তায় রাঁধতে হয় কি কি লাগবে? কড়া চাই, খুন্তি চাই, আর একটা জল খাবার জন্যে জলের পাত্র একটা নিও। আর কতগুলো আলু নিতে হবে বলেছে? গুনতি করে 30টা আলু, 3 এ 0 30, 30টা আলু নিতে বলেছে। এইভাবে আমরা পরপর পাঠে অনেকগুলো যুক্তবর্ণ এবং রেফ, রফলা, এগুলো আমরা কয়মূর্ধন্য আমরা পেলাম এবং শিখে গেলাম। যদি বলে রফলা দিয়ে 2টি শব্দ তৈরি করো, বজ্র এরকম হবে। বিশ্রী, যদি দন্তের শয়তয় দিয়ে 2টি শব্দ লেখো, সস্তা, খাস্তা, রাস্তা, অনেকগুলো শিখলাম। হ্যাঁ, এইভাবে আমরা আস্তে আস্তে অনেক শব্দ শিখে যাচ্ছি, বড় হচ্ছি, শব্দ শিখে যাচ্ছি, বাংলা ভাষাটাকে ক্রমশ ভালোভাবে শিখে ফেলছি। এইভাবে আমরা সহজ পাঠ পড়লে যেমনি ভালো লাগে তেমনি আমরা ভাষাটাকে, বাংলা ভাষাটাকে শিখে ফেলি। রবীন্দ্রনাথ আমাদের জন্য পরপর ব্যবস্থা করে রেখেছে কীভাবে পরপর পড়লে আমরা আস্তে আস্তে বাংলা ভাষাটাকে ভালোভাবে শিখে নিতে পারব। এখানে আবার একটা খুব সুন্দর একটা শহরের একটা মিস্ত্রিদের যে কাজ করে আমাদের রাজমিস্ত্রিরা, তারও একটা ভীষণ ছন্দময় কাজের মধ্যে একটা ছন্দময় ব্যাপার আছে। এবার দুপুরবেলার দিকে আমাদের যেসব ফেরিওয়ালারা যায় সব নিয়ে একটা দারুণ সুন্দর কবিতার মধ্যেই দেখো ছন্দটাকে আমরা বুঝতে পারবো। পড়ি, তোমরাও খুব ভালো করে পড়বে। আমি যে রোজ সকাল হলে যাই শহরের দিকে চলে, তমিজ মিয়ার গরুর গাড়ি চড়ে। সকাল থেকে সারা দুপুর ইট সাজিয়ে ইটের ওপর খেয়াল মতো দেয়াল তুলি গড়ে। সমস্ত দিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটোয় শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। বাসনওয়ালা থালা বাজায়, সুর করে ওই হাঁক দিয়ে যায়, আতাওয়ালা নিয়ে ফলের ঝোড়া। 4:30 বেজে ওঠে, ছেলেরা সব বাসায় ছোটে, হো হো করে উড়িয়ে দিয়ে ধুলো। রোদ্দুর যেই আসে পড়ে, পুবের মুখে কোথা ওড়ে, দলে দলে ডাক দিয়ে কাকগুলো। আমি তখন দিনের শেষে ভাড়ার থেকে নেমে এসে আবার ফিরে আসি আপন গাঁয়ে। জানো নাকি আমার পাড়া, যেখানে ওই খুঁটি গাড়া, পুকুর পাড়ে গাজনতলার বাঁয়ে। আমাদের যে রাজমিস্ত্রিরা বাড়ি তৈরি করে তারা অনেকেই তো গ্রামের দিকে থাকে, সকালবেলা শহরে চলে আসে, এসে বিভিন্ন বাড়ি তৈরি, রাস্তা তৈরির কাজ করে আবার সেই সন্ধে হলে গাঁয়ে ফিরে যায়। সেই যে কি সুন্দর দেখো কবিতাটার মধ্যে রয়েছে। আর তাছাড়া দুপুরবেলা আবার ফেরিওয়ালারা, ফলওয়ালারা যাচ্ছে, সেই শব্দ শোনা যাচ্ছে। আশ্চর্য কবিতার মধ্যে আমরা ছন্দটাকে বুঝতে পারি। এই কবিতাটা তোমরা সবাই মুখস্থ করে ফেলবে আর বাড়ির লোককে, বন্ধুদের, বান্ধবদের কবিতাটা আবৃত্তি করে শোনাবে। আজকে সহজ পাঠের এই অবধি পড়লাম, অনেকটা পড়া হয়ে গেল, আবার পরে একদিন পরের অংশটা পড়ব।